অর্ধবার্ষিক মজলিসে শুরার এই অধিবেশনে উপস্থিত মজলিসে শুরার সম্মানিত সদস্য ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, এমন একটি দিনে আজকের এই সম্মেলন আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝে আমাদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি ঘটনা। এই আশুরা অপশক্তির হাত থেকে মুক্তি দিয়েছে। এ দিনটিতেই কারবালা প্রান্তরে রাসূল করিম এই দুইটি ঘটনা ইতিহাসে খুবই হৃদয় বিদারক। একটি মুক্তির ঘটনা হলেও তাদের অতীত ইতিহাস ছিল একেবারেই নির্যাতন এবং নিপীড়নের মুখোমুখি হয়ে তিলে তিলে তারা জীবনযাপন করছে। আজও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে হাজার মুসলমানের কান্না। সুশাসনের বড়ই পড়লে অন্যের দিকে আবার জুলুমের হাত বাড়ায়। জুলুমে জুলুমে বলতে গেলে গোটা দুনিয়াই ভরে গেছে। বিশেষ করে যারা নিজেদের মানবতার উৎস আল্লাহ তাআলার সৃষ্ট একজন মানব এবং একজন মানবী থেকে। এবং তার সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন দুনিয়া পয়দা হয়েছেন তাদের তারাই প্রথম মাত্র। পরবর্তীতে দুনিয়াতে যাদেরই আগমন ঘটেছে তারা সকলেই এই দুজনের বংশধর। এক এবং অভিন্ন। সময়ের পরিক্রমায় মানব জাতির চিরশত্রু আল্লাহ যাকে আদু মানব জাতির মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করেছে। মানব জাতির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীও পাঠিয়েছেন এবং তার সাথে আল্লাহর চাইতে মানব জাতির প্রয়োজন অন্য কেউ বোঝার প্রশ্নই উঠে না। যেহেতু আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির উপর মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, কাজেই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই বিধানের পরিপূর্ণতা আল্লাহ তাআলা তার হাতেই দান করেছে। জন্য আমি
কবুল করে নিলাম, বাধ্যতামূলক করে দিলাম। ইসলাম মানব জাতির জন্য নির্দিষ্ট কোনো কওমের যখনই মানুষ আল্লাহ তাআলার এই বিধানকে অনুসরণ করেছে, ওটা মানব জাতি উপকৃত হয়েছে। আর যখন এই বিধান তখন গোটা মানব জাতি কিংবা ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রিয় বাংলাদেশ খুব ছোট্ট একটি ভূখণ্ড। মানুষ পয়দা করেছে, 18 বা 20 কোটি মানুষ এই দেশে বসবাস করেন। দুনিয়ার কোথাও এত ছোট একটি ভূখণ্ডে এত মানুষের বাস নেই। কিন্তু ওই দেশগুলো তারা তাদের দক্ষতা, আন্তরিকতা, দেশপ্রেম, তারপরে আমরা এটাকে জনসংখ্যায় পরিণত করেছি, জনসম্পদে পরিণত করতে পারি। এর অনেকগুলা কার্যকারণ রয়েছে। তাদের একটা বিশাল অংশ, গুরুত্বপূর্ণ অংশ অনবরত সমাজের আমানতের খেয়ানত করে চলছে। তারা বৈধতার সীমা তাহলে মানুষের উপরে অবিচার তারা করতেন। দ্বিতীয় কারণ হচ্ছে সমাজ এমনি এমনি চলে না। হাতে পরিচালিত হয়। তাদের মনস্তত্ত্ব এবং তাদের আচরণের উপর দুঃখের বিষয় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে। 47-এ একবার, 71-এ একবার, বিপুল প্রত্যাশা নিয়ে। মানুষের প্রত্যাশার যে পারদ ছিল এটাকে ধ্বংস করে দিল। এটি সাধারণ জনগণ নয়, বরঞ্চ দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি। উত্থানের পর মানুষ বড় আশায় বুক বেঁধেছিল যে এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি। এখন এবং সংস্কার পরিষদের
সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণ 2টি ভোট দিল। একটা ভোটের মূল্যায়ন বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক। মাসের পর মাস ডায়ালগের পরে যে চার্টার তৈরি হলো, তার উপরেই গণভোট অনুষ্ঠিত হলো। আসলো না। হয়তো কেউ কেউ বলবেন যে 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি। দিনটি কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে। সরকার মৌলিক পরিবর্তনের সকল বিষয়কে ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। বিচার স্বাধীন এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। জনগণ শুধু বর্তমান সরকারি দল বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছেন যে আমরা গণভোট মানি এবং আপনারা গণভোটে হা বলুন। তো গণভোটকে প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তার হাতে। দ্বিতীয় গণভোট হোসেন মোহাম্মদ এরশাদের হাতে। নির্দলীয় সরকারের হাতে। সেই গণভোটই মানা হলো না। ফলে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার এ দাবি উত্থাপন করেছি, এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2/3 জুড়ে সরকারি দল আমাদের জনগণের পার্লামেন্টে বিষয়টা, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা নিয়ে আমরা এসেছি। ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। সংস্কার অপরিহার্য। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সমাজ ভালো নেই আজকে বলতে গেলে। এই গত পরশুদিনও ঘরে ঢুকে লোককে পড়ে মা মেয়ে সহ 4 জনকে খুন করা হয়েছে গতকাল। ইসলামী ছাত্র শিবিরের একজন তরুণ দায়িত্বশীলকে খুন করা হয়েছে ঘটনাস্থলে, দিনের বেলা আপোষের কথা বলে ডেকে নিয়ে।
গাইবান্ধার মানুষ এটা মেনে নেয়নি, তারা এর প্রতিবাদ করেছে, রিয়াক্ট করেছে। তার সঙ্গী সালাউদ্দিনকে এমনভাবে কোপানো হয়েছে, তার কোনো চেতনা নেই, ফাংশন নেই, এবং এটা আর জীবনে ফিরে আসবে না। মেডিকেল সায়েন্স তাই বলছে। কন্ট্রোল তার থাকবে না, সে বুঝবে না, চেতনা নাই তার, ওই অংশ তার অবচেতন। মানুষ অল্প স্বার্থের জন্য কতটা বেপরোয়া, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলা ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলব? আমাদের মন্ত্রণালয়, এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। একটা সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, জাতির স্বার্থে সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব, এবং আমাদের সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আর আমাদের এই প্রয়াস সংসদের ভিতরে এবং বাইরে সমান তালে চলবে। আমরা একটা মানবিক ইজ্জতের নিরাপত্তা চাই, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করতে চাই না। মাথা সোজা করা একটা জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই। এর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রতিবাদ ইনশাআল্লাহ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, অনেক ত্যাগ এবং কুরবানি করে বসে থাকবো না, সেই অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর সাথে আছি। দেশের স্বার্থের উপরে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের ভূমিকা থাকবে। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। জাতি হিসাবে মাথা উঁচু করে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমরা মহান আল্লাহর সাহায্যে সকল ধরনের হেজিমনিকে আমরা ইনশাআল্লাহ রুখে দিতে পারব। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। এই জন্যে জাতীয় স্বার্থের জায়গা
ধন্যবাদ। এই সময়টা আপনাদের জন্য বড় কষ্টের, রাত্রে 1টা-2টা পর্যন্ত দায়িত্ব পালন করে আবার সকালবেলা 9টায় এসে আমাদের ডাকে সাড়া দেওয়া অনেক কষ্টের। এই যে বিশাল কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আপনাদের আলহামদুলিল্লাহ, সম্মানিত আমির জামাত,